আজকে আমরা মানবাধিকার বা হিউম্যান রাইটস নিয়ে আলোচনা করব। আমাদের দেশে মানবাধিকার আন্দোলনের এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে এর সূচনা বলা যেতে পারে। এই পর্বে গড়ে উঠেছিল দেশের নানা প্রান্তে বিভিন্ন রাজনৈতিক সমিতি ও সংঘ। এদের নানা কর্মসূচির মাধ্যমে মানবাধিকার সংক্রান্ত ধারণা ক্রমে বিকাশ লাভ করতে শুরু করে। স্বাধীনতা আন্দোলনের দীর্ঘ সময়কালে এই অধিকার রক্ষার লড়াই জারি ছিল। স্বাধীনতা উত্তর পর্বেও তাতে ছেদ পড়েনি। স্বাধীন দেশের সরকারও বিভিন্ন সময়ে নাগরিকদের মানবাধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে বা নিষ্পৃহ থেকেছে। নানা ক্ষেত্রে নানা কারণে লঙ্ঘিত হয়েছে মানবাধিকার এবং তার বিরুদ্ধে সংগঠিত হয়েছে মানবাধিকার আন্দোলন। এই নিবন্ধে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে, বিশেষ করে 1960-এর শেষ ভাগ থেকে ভারতের মানবাধিকার আন্দোলনের একটি সংক্ষিপ্ত রূপরেখা পেশ করব। স্বাধীনতার অব্যবহিত পরেই 1948 সালে তদানীন্তন কেন্দ্রীয় সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে। পার্টির কর্মীদের উপর শুরু হয় রাষ্ট্রীয় নিপীড়ন। পশ্চিমবঙ্গে এই রাষ্ট্রীয় সন্ত্রাস চরম আকার ধারণ করে। বিশিষ্ট বুদ্ধিজীবীরা শরৎচন্দ্র বোস, মেঘনাদ সাহা, ক্ষিতি প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ তীব্র প্রতিবাদ জানান। তাদের উদ্যোগে পশ্চিমবঙ্গে 1948 সালে গড়ে ওঠে সিভিল লিবার্টিস কমিটি (CLC) নামে একটি মানবাধিকার সংগঠন। এই সংগঠনের উদ্যোগে 1949 সালের জুলাই মাসে মাদ্রাজ শহরে অনুষ্ঠিত হয় সিভিল লিবার্টিস কনফারেন্স। প্রতিবাদের চাপে নতি স্বীকার করে সরকার কমিউনিস্ট পার্টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং কারাবন্দী পার্টি সদস্যদের মুক্তি দেওয়া হয়। এরপরে ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে CLC এর সক্রিয়তা। আবার প্রায় 2 দশক বাদে লক্ষ্য করা যায় নাগরিক অধিকার রক্ষার জন্য রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন। 60-এর দশকের শেষ ভাগ থেকে 1967 পশ্চিমবঙ্গের নকশালবাড়ির ও অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের কৃষক অভ্যুত্থানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ওই দুই রাজ্যের রাজনৈতিক বাতাবরণ। এই আন্দোলন দমন করার জন্য নেমে আসে চরম রাষ্ট্রীয় সন্ত্রাস, বেআইনি গ্রেপ্তার, পুলিশি হেফাজতে মৃত্যু, জেলখানায় রাজবন্দীদের ওপর নিষ্ঠুর নির্যাতন, ভুয়ো সংঘর্ষে হত্যা নির্বিচারে করতে থাকে 1970-এর দশকের গোড়ায়। এর প্রতিবাদে 1972 সালে পশ্চিমবঙ্গে গঠিত হয় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ হিউম্যান রাইটস (APDR). অন্ধ্রপ্রদেশে 1974 সালে গড়ে ওঠে দ্য অন্ধ্রপ্রদেশ সিভিল লিবার্টিস কমিটি (APCLC). এই সংগঠনগুলি যুক্তি ছিল অতি বাম, আল্ট্রা লেফট রাজনীতির সঙ্গে এবং রাষ্ট্রীয় সন্ত্রাস প্রতিহত করতে তারা অনেক ক্ষেত্রে সশস্ত্র প্রতিরোধের আশ্রয় নিয়েছে। স্বাভাবিকভাবেই তাদের উপর নেমে এসেছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ও রাষ্ট্রের অগ্রাসী নিপীড়ন। ভারতের রাজনীতির ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের কুখ্যাততম নিদর্শন হল 1975-77 সময়কালের জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি। 1975 সালে 26শে জুন তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস সরকার দেশে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করে। নাগরিকদের জীবনের ও স্বাধীনতার অধিকারের উপর ঘটে চূড়ান্ত রাষ্ট্রীয় হস্তক্ষেপ। ভুলুণ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন কাঠামো, রাষ্ট্র হয়ে ওঠে স্বৈরতান্ত্রিক। জরুরি অবস্থা চলাকালীন বিভিন্ন বিরোধী রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কেড়ে নেওয়া হয় সমাবেশ, সভা সমিতি করার অধিকার। কণ্ঠরোধ করা হয় সংবাদপত্রের। প্রশাসনিক হস্তক্ষেপ ঘটে বিচার বিভাগের কাজে। বিনা বিচারে আটক করে রাখা হয় শাসক দল বিরোধী বহু নাগরিককে। কেরলে রাজন এর রহস্যময় অনিচ্ছাকৃত অন্তর্ধান, দিল্লির তুকমান গেটের বলপূর্বক উচ্ছেদ, জোর জবরদস্তি গণ নির্বীজকরণ জরুরি অবস্থা পর্বে ঘটে এরকমই নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। 18 মাস ব্যাপী নাগরিক ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে দেশবাসী। বিভিন্ন স্তরের মানুষ, ছাত্র, বুদ্ধিজীবী, রাজনৈতিক কর্মী, ট্রেড ইউনিয়নের সদস্য, শিল্পী, সাহিত্যিক প্রতিবাদে সামিল হন। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে দেশজুড়ে জরুরি অবস্থার স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন সংগঠিত হয়। ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে রক্ষা করার লক্ষ্যে জনমত গড়ে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস অ্যান্ড ডেমোক্রেটিক রাইটস (PUCLDR). রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয় এই সংগঠনের ছত্রছায়া নাগরিক অধিকার রক্ষার উদ্দেশ্যে। এছাড়াও সিটিজেন্স ফর ডেমোক্রেসি, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস, ছাত্র যুব সংঘর্ষ বাহিনী প্রভৃতি সংগঠনের জাতীয় স্তরে মানবাধিকার আন্দোলনের পুরোধা
সেই হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজ্য স্তরেও গড়ে ওঠে একাধিক সংগঠন, যেমন বোম্বেতে কমিটি ফর প্রোটেকশন ফর ডেমোক্রেটিক রাইটস, পূর্বলিখিত এপিডিআর ও এপিসিএলসি ইত্যাদি। পিইউসিএলডিআর অনেক ক্ষেত্রে রাজ্য স্তরের এইসব সংগঠনের সঙ্গে একযোগে মানবাধিকার আন্দোলনে অংশগ্রহণ করে। রাষ্ট্রের তরফে প্রায়শই এইসব সংগঠনের কার্যকলাপের উপর নেমে এসেছে দমনপীড়ন। উদাহরণ হিসাবে বলা যায় 1975 সালে পশ্চিমবঙ্গের এপিডিআরকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা হয়। জরুরি অবস্থার প্রতিঘাতে আমাদের দেশে মানবাধিকার আন্দোলনের পরিসর ক্রমে বিস্তৃতি লাভ করে এবং একটি জাতীয় চরিত্র অর্জন করে। গণপ্রতিবাদ ও প্রতিরোধের চাপে জরুরি অবস্থার কঠোর শাসন ক্রমে শিথিল ও শেষ পর্যন্ত 1977 সালে তা প্রত্যাহার করে নেওয়া হয়। লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয় ঘটলে কেন্দ্রীয় জনতা পার্টির সরকার ক্ষমতা দখল করে। নির্বাচনী প্রচারে এই দল স্লোগান তুলেছিল ডেমোক্রেসি ভার্সেস ডিক্টেটরশিপ এবং প্রতিশ্রুতি দিয়েছিল স্বৈরতান্ত্রিক শাসনের অবসানে। কিন্তু দুর্ভাগ্যজনক এটাই যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর জনতা পার্টির সরকারই প্রণয়ন করে একাধিক জনস্বার্থ বিরোধী ও নাগরিক অধিকার হরণকারী আইন, যেমন প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, ইন্ডাস্ট্রি রিলেশন অ্যাক্ট ইত্যাদি। ফলে জরুরি অবস্থার অবসানেও মানবাধিকার লঙ্ঘনের প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটে না। 1980-র দশকে ভারতের মানবাধিকার আন্দোলনের ক্ষেত্রে নিয়োজিত বিভিন্ন সংগঠন ও গোষ্ঠীগুলির মধ্যে মানবাধিকার এর প্রকৃত অর্থ ও তাৎপর্য বিষয়ে মতভেদ ও বিভাজন লক্ষ্য করা যায়। কিন্তু সংগঠন মানবাধিকার বলতে গুরুত্ব দেয় নাগরিকদের পৌর অধিকারগুলিকে এবং নিজেদের সীমাবদ্ধ রাখে পৌর অধিকারের জন্য আন্দোলন বা সিভিল লিবার্টিজ মুভমেন্টের মধ্যে। অন্যরা মানবাধিকারকে বিচার করে আরও বিস্তৃততর পরিসরে। মানবাধিকার আন্দোলন তাদের কাছে বৃহত্তর অর্থে গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন বা ডেমোক্রেটিক রাইটস মুভমেন্ট, যে আন্দোলন শ্রমিক, কৃষক, দলিত, মহিলা, আদিবাসী জনজাতি সমাজের প্রান্তিকতম মানুষের অধিকার রক্ষার আন্দোলন। এই বিভাজনের ক্রমপরিণতি হিসাবে 80-এর দশকে ভাঙন দেখা দেয়। পিইউসিএলডিআর সংগঠনটিতে তৈরি হয় দুটি স্বতন্ত্র সংগঠন, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস এবং 97 পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস। নাগরিকদের মানবাধিকার নিশ্চিত ও রক্ষা করার পদ্ধতিগত বিষয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে মতপার্থক্য গড়ে ওঠে। বিশ্বজনীন মানবাধিকার ইউনিভার্সাল হিউম্যান রাইটসের ধারণা তার উৎপত্তির সময়কাল থেকে পেরিয়ে এসেছে সুদীর্ঘ পথ। বিস্তৃততর হয়েছে মানবাধিকারের অর্থ ও পরিধি। প্রথম প্রজন্মের পৌর ও রাজনৈতিক অধিকার, দ্বিতীয় প্রজন্মের সামাজিক ও অর্থনৈতিক অধিকার, তৃতীয় প্রজন্মের বিভিন্ন সামাজিক গোষ্ঠীর অধিকার পর্যায়ে অতিক্রম করে আজ একবিংশ শতাব্দীতে মানবাধিকারের আঙিনায় স্থান করে নিয়েছে অনেক নতুন বিষয়। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, পরিবেশের অধিকার, নারীদের অধিকার, সামাজিক বহিষ্করণ, সোশ্যাল এক্সক্লুশন এর সমস্যা, অন্তর্ভুক্তিকরণ এর রাজনীতি, পলিটিক্স অফ ইনক্লুশন ইত্যাদি নয়া উদারনৈতিক বাজার অর্থনীতির প্রভাবে সৃষ্টি হয়েছে মানবাধিকার লঙ্ঘনের নিত্য নতুন নিদর্শন। ভারতের মানবাধিকার আন্দোলনের চরিত্র আজ বহুমুখী। বিভিন্ন নব্য সামাজিক আন্দোলনের ধারাস্রোতের সঙ্গে আজকে তা নিবিড়ভাবে যুক্ত। মানবাধিকার আন্দোলন বলতে এখন আর কেবলমাত্র বন্দিমুক্তি আন্দোলন, পুলিশি অত্যাচার, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরোধিতাকে বোঝায় না। বিস্তৃততর অর্থে মানবাধিকার আন্দোলন সাম্প্রতিককালে বিভিন্ন ধরনের সামাজিক আন্দোলনের এক সমবেত রূপ, যার প্রধান লক্ষ্য অবশ্যই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা। আজ আমাদের দেশে সক্রিয় বিভিন্ন মানবাধিকার সংগঠন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ ও তদন্ত, বিভিন্ন বিষয়ের উপর সুনিশ্চিত প্রতিবেদন তৈরি করা এবং মানবাধিকার রক্ষার আন্দোলন স্টেক হোল্ডার ইউলিকাস প্যারালস ইউএ ইন্ডিয়ান পিপলস হিউম্যান রাইটস কমিশন 1870 সংগঠনটি মিরাট এবং বোম্বের সাম্প্রদায়িক দাঙ্গার 1987 এবং 1992-93 বিষয়ে সমাজের বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছিল। এই ট্রাইব্যুনাল প্রতিবেদন মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বহু অজানা তথ্য জনসমক্ষে প্রকাশিত হয়। রক্ষিত হয় নাগরিকদের রাইট টু ইনফরমেশন। 1980-এর দশকে সুপ্রিম কোর্ট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন PIL অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলার ব্যবস্থা প্রবর্তন করার ফলে নাগরিকদের মানবাধিকার রক্ষার প্রতিক্রিয়াটি আরও সুগম হয়। বিচার বিভাগীয় সক্রিয়তা, জুডিশিয়াল অ্যাক্টিভিজম ব্যক্তির অধিকার এর পরিসরকে বিস্তৃততর করে তোলে। 9-এর দশকে হিউম্যান রাইটস ল নেটওয়ার্ক ইউভা এবং কলেজ অফ সোশ্যাল ওয়ার্ক যৌথভাবে প্রণয়ন করে ডোমেস্টিক ওয়ার্কার্স বিল। এই বিলের উদ্দেশ্য ছিল গৃহ পরিচারিকাদের মজুরি, শ্রমের নিয়ম ও শর্তাবলী, কর্মক্ষেত্রের সুষ্ঠু পরিবেশ প্রভৃতি বিষয়গুলি সুনিশ্চিত করা। বিগত 3 দশক ধরে ডোমেস্টিক ওয়ার্কার্স ইউনিয়ন এবং
SEWA দেশের বিভিন্ন প্রান্তে পুনে, মুম্বাই, নাগপুর, জয়পুর, কলকাতা, কেরালা তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের উপর নিরন্তর চাপ সৃষ্টি করে চলেছে। এই মানুষদের অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে মানবাধিকার গোষ্ঠীগুলি সোচ্চার হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলে বাস্তুচ্যুত সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রতিরোধে গড়ে উঠেছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন গঠনের বিরুদ্ধে। হিউম্যান রাইটস ল নেটওয়ার্ক উদ্যোগী হয়েছে দেশের কারা ব্যবস্থার সংস্কার প্রিজন রিফর্মস 2001 সালে PUCL রাজস্থানের দরিদ্র মানুষদের অনাহারের সমস্যাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে। এর ফলে পরবর্তী সময়ে শুরু হয় খাদ্যের অধিকার। এর জন্য প্রচার ও জনমত গড়ে তোলা দ্য রাইট টু ফুড ক্যাম্পেইন খাদ্যের অধিকারকে তুলে ধরা হয় নাগরিকদের একটি মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট হিসাবে। উপরোক্ত ঘটনাগুলি থেকে এটি স্পষ্ট যে ভারতের মানবাধিকার আন্দোলনের পরিধি আজ অনেক ব্যাপক, তার চরিত্র আজ অনেক বেশি ইনক্লুসিভ। একই সঙ্গে এ কথাও আমাদের মনে রাখা দরকার, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও প্রায়শই ঘটে থাকে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে। মানবাধিকার আন্দোলনের ওপর নেমে আসে রাষ্ট্রীয় সন্ত্রাস, কখনো ব্যক্তিগত স্তরে, কখনো বা গোষ্ঠীর উপর স্মরণ করা যেতে পারে ডাক্তারি পেশায় যুক্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও একজন সক্রিয় মানবাধিকার কর্মী ডক্টর বিনায়ক সেন এর কথা। ডক্টর সেন দীর্ঘদিন ধরে ছত্তিশগড় অঞ্চলের দরিদ্র অধিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষার কাজে ব্যাপৃত। প্রান্তিকতম মানুষদের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় চিকিৎসার সুব্যবস্থা, কীভাবে ব্যবস্থা করা যায় তাদের পুষ্টিকর খাদ্যের এই কথায়, কীভাবে রক্ষা করা যায় তাদের বেঁচে থাকা ও স্বাস্থ্যের মানবাধিকার, সেটাই বিনায়ক সেন এর কর্মকাণ্ডের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। 2007 সালের মে মাসে তাকে আইন ভঙ্গের ও বেআইনি কার্যকলাপের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি প্রথমে রায়পুরের আদালতে ও পরে ছত্তিশগড়ের হাইকোর্টে জামিনের আবেদন করেন, কিন্তু তা নাকচ হয়ে যায়। ডক্টর সেনের মুক্তির দাবিতে জনমত ক্রমশ সোচ্চার হয়ে ওঠে ও প্রচার প্রতিবাদ শুরু হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার গ্রেপ্তারিকে আন্তর্জাতিক আইনের বিরোধী বলে ঘোষণা করে। ক্রমবর্ধমান জনমতের চাপে অবশেষে সরকার 2009 সালের মে মাসে বিনায়ক সেন এর জামিন মঞ্জুরি করে। অতি সম্প্রতি একাধিক বিশিষ্ট বুদ্ধিজীবী ও সক্রিয় বামপন্থী রাজনৈতিক কর্মী রাষ্ট্রীয় রোষের কবলে পড়েছেন। তেলেগু কবি ভারারাও, অরুণ ফেরাইরা, ভার্নন গঞ্জালভেস, শুদ্ধ ভরদাস ও গৌতম নলখাকে 2018 সালে আগস্ট মাসে গ্রেপ্তার করা হয়েছে মাওবাদী রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে। দ্য টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিজম প্রিভেনশন অ্যাক্ট TADA, দ্য আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট AFSPA, ইউএনএ কালা কানুন রাষ্ট্র প্রয়োগ করেছে জনগণের প্রতিরোধ আন্দোলন দমন করার উদ্দেশ্যে। ভুয়ো সংঘর্ষ, ব্যক্তির রহস্যজনক অন্তর্ধান ও মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিকবার। ভারতের মানবাধিকার আন্দোলন অতিক্রম করেছে দীর্ঘ যাত্রাপথ, বিভিন্ন সময়ে তা সম্মুখীন হয়েছে নানা বাধা বিপত্তির। আন্দোলনের সাফল্যের পাশাপাশি রয়েছে ব্যর্থতারও খতিয়ান। মানবাধিকারের ধারণাটির গড়ে উঠেছে স্বাধীনতা, সাম্য ও ন্যায় বিচার এই তিনটি মূল্যবোধের উপর ভিত্তি করে। মানবাধিকার গুরুত্ব দেয় সমস্ত মানুষের প্রতি সম আচরণ, ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট ফর অলকে, সুস্থ স্বাভাবিক মর্যাদাসম্পন্ন জীবনযাপনের জন্য এবং নিজের স্বয়ংসম্পূর্ণ বিকাশ ঘটানোর ক্ষেত্রে যে অধিকার ব্যক্তি মানুষের একান্ত প্রয়োজনীয় তাই মানবাধিকার। তাই জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ, পরিচয়, শ্রেণী, রাজনৈতিক মতামত নির্বিশেষে প্রতিটি মানুষের এই অধিকার ভোগ করার স্বাধীনতা ও সুযোগ থাকা প্রয়োজন। মানবাধিকার এমন কোনো বিশেষ সুযোগ সুবিধা নয় যা কিনা সমাজের কিছু অংশের মানুষের প্রাপ্য। মানবাধিকার সর্বজনীন। মানবাধিকার ভোগ করার একমাত্র মাপকাঠি হলো মানুষ হিসাবে ব্যক্তির অস্তিত্ব ও পরিচয়। অন্য আর কোনো কিছুর ভিত্তিতে মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ ঘটলে তা হয়ে দাঁড়ায় মানবাধিকার লঙ্ঘনের শামিল। মানবাধিকার এর এই তাৎপর্য ও গুরুত্ব যথার্থভাবে অনুধাবন ও অনুসরণ করার মাধ্যমে মানবাধিকার আন্দোলন তার লক্ষ্যে সফল হতে পারে, আমাদের দেশে এবং বিশ্বের অন্যত্রও।